প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির। কবির ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বিজেপি জোট পেল সংখ্যাগরিষ্ঠতা, বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। সমকাল মোদি ম্যাজিকে ধস চমক কংগ্রেসের, বাজেট ঘাটতি কমানো হচ্ছে। মানবজমিন, ভারতে একদলীয় শাসনের রীতি, জেনারেল আজিজের তেলেসমাতি। জায়জায় দিন, ভারতে মোদি ম্যাজিকের ধস, পশ্চিমবাংলায় মমতার জয় জয়কার। কালবেলা সংকটের বাজেটে সংযমের চেষ্টা, সঙ্গে নির্ভর হতে হবে বিজেপিকে। আজকের পত্রিকা, ভারতে ফিকে হলো মোদির ম্যাজিক, কালো টাকা সাদা করতে পারবে প্রতিষ্ঠানও। দেশ রূপান্তর, ফ্যাকাশে মোদিতে উজ্জ্বল ইন্ডিয়া, আসছে 7,97,000 কোটি টাকার বাজেট। সময়ের আলো, এবার মোদির জোট সরকার, বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানে না দুদক। খবরের কাগজ, বহু চ্যালেঞ্জের বাজেট, ব্যবসা বান্ধব হতে হবে। আলোকিত বাংলাদেশ, ফের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ের পথে। ভারতের নির্বাচনটাই আজকে বাংলাদেশের সব কাগজে শিরোনাম। আমরা বোধ করি যে ওয়ার্ল্ড মিডিয়া তো একই রকমের অবস্থায়। তো আপনি তো দীর্ঘদিন কূটনীতিতে ছিলেন, কূটনৈতিক পেশায় ছিলেন, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাইরে দুনিয়ায়। ভারতের নির্বাচন সম্পর্কে তো আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখেন। কী অবস্থা, কী হলো এখানকার? বহু মোদি ম্যাজিকের কথা বলা হচ্ছে, কোয়ালিশন বলা হচ্ছে, কেউ কেউ বলছেন একদলীয় শাসনের অবসান হলো। আপনার দৃষ্টিতে কি? ধন্যবাদ আপনাকে। আসলে মোদি ম্যাজিকে যেটা বলা হচ্ছে, এবার নির্বাচন প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় থেকে কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতেই খবর এসেছিল যে এবার মোদি ঢেউ যেটাকে বলা বা মোদি ম্যাজিক যেটাকে বলছেন, এটা কিন্তু তেমনভাবে দেখা যায়নি। মোদি চেষ্টা করেছেন বিভিন্নভাবে, কিন্তু সেটা খুব একটা মানুষ গ্রহণ করছে বলে মনে হয়নি। এটা প্রথম ধাপ, 7 ধাপে নির্বাচনটা হয়েছে। প্রথম ধাপের পর থেকেই মনে হচ্ছিল যেটা হয়নি। তার কয়েকটা ইন্ডিকেটর ছিল যে মোদি ম্যাজিক যদি মানুষকে উদ্বুদ্ধ করত, তাহলে ভোটাররা বেশি সংখ্যায় ভোট দিতে আসতো। কিন্তু প্রথম থেকে কিন্তু লক্ষ্য করা গেছে যে এবার ভোটারদের উপস্থিতির সংখ্যা কম ছিল, এবং তখন থেকেই পর্যটক যারা পর্যবেক্ষণ করেন তারা বলছিলেন যে মানুষ আগ্রহী না ভোটের ব্যাপারে। তার অর্থ হচ্ছে যে মোদি ম্যাজিক বা আকর্ষণটা তেমনভাবে কার্যকর ছিল না। আর যেটা হয়েছে যে মানুষের মোদি নির্বাচনটাকে ওনার উপর ম্যান্ডেট হিসেবে নিয়েছিলেন। তাদের যে বিজেপির যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু তিনি বলছিলেন মোদিকে ভোট দাও। তো কাজে বিজেপি ছাড়িয়ে কিন্তু মোদি নিজেকে উপস্থাপন করেছিলেন, মানুষের কাছে ম্যান্ডেট চেয়েছিলেন। তো সেই জন্য এইবারের নির্বাচনটার যে ফলাফল এখন পর্যন্ত যা মনে হচ্ছে, তাতে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার হয়তো প্রধানমন্ত্রী মোদিকেই আবার সরকার গঠনের জন্য সুযোগ দেবে। কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এই নির্বাচনটা মোদির জন্য ভালো খবর নিয়ে আসেনি। কারণ হলো যে তিনি যে সরকার গঠন করবেন, আগের যে 2019 সালে যে পরিমাণ তার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবার কিন্তু অনেক কমে গেল। যেমন ধরুন, এখন পর্যন্ত দেখা যাচ্ছে তারা 299 ওই রকম সংখ্যায় এনডিএ, বিজেপি নেতৃত্বে এনডিএ জোট হিসাবে আছে। আর এককভাবে যেটুকু দেখা যাচ্ছে এখনো, যে বিজেপি 239 বা নিজে 240-এর কাছাকাছি আছে। 272 সিটের সংখ্যাগরিষ্ঠতা দরকার, স্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনে। তো এখন সরকার গঠন করতে হলে বিজেপিকে কিন্তু এনডিএর সমর্থন নিতে হবে। এখন মানে 2019 সালে কিন্তু বিজেপির নিজেরই 272-এর উপর সিট ছিল। কাজে তার এনডিএ যারা শরিক আছেন তাদের উপর নির্ভরশীল হতে হয়নি। কিন্তু এবার ওদের উপর নির্ভরশীলতা বাড়বে, এবং 2 শরিককেই মোটামুটি এখানে উল্লেখযোগ্য মনে করা হচ্ছে। একটা হচ্ছে টিডিপির, তার মানে কোয়ালিশন না, সরকার এনডিএ মানেই তো কোয়ালিশন, এনডিএ মানেই কোয়ালিশন। ওইবার তো ছিল যে একাই বিজেপি, একাই সক্ষমতা ছিল, এবং তিনি এনডিএ সদস্যের বা যারা জোটভুক্ত দলগুলো আছে তাদের ব্যাপারে উনি চিন্তা না করলেও চলত। এবং
গত টার্মে বা 2019 সালের পরে মোদি প্রশাসন যেভাবে চালিয়েছে সেখানে মোটামুটিভাবে মোদি সিদ্ধান্তই তিনি বেশিরভাগ বাস্তবায়ন করেছেন। এখন কিন্তু সেটা একটু ডিফিকাল্ট হয়ে গেল, কারণ এখন একদিকে এনডিইউ, বিহারে এনডিইউ এবং অন্ধ্রের আপনার টিডিপি, এই দুই দলের উপর নির্ভরশীল হতে হবে তাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে দুই দলই কিন্তু 90 দশকে এই দুই দলই কংগ্রেসেও গেছে, বিজেপিতেও গেছে, কাজে তারা কিন্তু দুই দিকেই নাড়াচাড়া করে। তো সেটা হয়তো এখানে এনডিএর আওতায় থাকবে, কিন্তু থাকলেও মোদি প্রশাসন এই না থাকলেও অবাক হওয়ার কিছু নাই না, সেটাও একটা চিন্তা কিন্তু আছে যে তারা কি কংগ্রেসের সাথে কথা বলবেন কিনা, কারণ কংগ্রেস ইতিমধ্যে বলেছে তারাও কথা বলার চেষ্টা করবে। যেটা কংগ্রেস ইচ্ছা করলে যদি এদের সমর্থন পায় তো সরকার গঠন করতে পারে। হ্যাঁ, আর 18 জন আরো এক্সট্রা আছে, 18 জন প্লাস এরা 30 জনের মতো আছে, এই দুটো হলে কিন্তু 272 কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট সেটাও করতে পারে। মোদি প্রশাসনের জন্য যেটা চ্যালেঞ্জ হবে সেটা হলো যে এদেরকে নিয়ে সরকার গঠন করলে তিনি একচ্ছত্রভাবে বা এককভাবে বিজেপি যে সিদ্ধান্তগুলো নিতে পারত, কঠিন সিদ্ধান্ত, এখন কিন্তু সেখানে এই জোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং সেই জায়গাটা একটুখানি চ্যালেঞ্জ হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা একটুখানি আরেকটু জটিল হবে বলে মনে করছি। না, কিন্তু মোদি যখন তার বক্তৃতায় সবসময় তার যে কার্যক্রম সেটা যেটা ছিল যে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার যে উদ্দেশ্য লক্ষ্য, সেই লক্ষ্যে তিনি কাজ করছিলেন। কিন্তু সেটার জন্য যে অযোধ্যা নিয়েই যে গোলমাল বা যেখান থেকে শুরু, সেই অযোধ্যাতে বিশেষ রাম মন্দির এলাকায় উনি তো হেরে গেছেন। হ্যাঁ, এটা খুব ধন্যবাদ আপনাকে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এই নির্বাচন প্রক্রিয়ার সময় মোদি নিজেই কিন্তু প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তিনি এই সাম্প্রদায়িকতার পারদটাকে একটু উপর দিকে তুলছিলেন এবং তার মুখ থেকে কিন্তু সরাসরি সাম্প্রদায়িক বক্তব্যগুলো কিন্তু সবাইকে চিন্তিত করেছে এবং তখনই একটা আন্দাজ করা গিয়েছিল যে তাহলে কি মোদি অভ্যন্তরীণভাবে তারা বুঝতে পারছে যে এখানে তাদের অবস্থাটা আগের যে প্রত্যাশিত পর্যায়ের নিচে আছে এবং সেই কারণে ধরেন সাম্প্রদায়িকতার যে বিভাজনটা এটা কিন্তু খুব মানুষকে ভাবিয়ে তুলেছিল এবং এই ফলাফলের মধ্য দিয়ে দুইভাবে, একটা হচ্ছে যে ভারতীয় জনগণ সামগ্রিকভাবে এই সাম্প্রদায়িক কার্ড ব্যবহারটাকে পছন্দ করেনি, এটা একটা প্রমাণ ভোটের ফলাফলে দিচ্ছে। দ্বিতীয় হলো উত্তরপ্রদেশ, যেখানেই সাম্প্রদায়িকতার বাষ্পটা বেশি সক্রিয় সেখানেই কিন্তু হেরে গেছে বিজেপি সবচেয়ে, এবং বিজেপির যে লসটা হয়েছে এবার সেই লসটা কিন্তু বেশিরভাগই এসছে উত্তরপ্রদেশ থেকেই, কারণ উত্তরপ্রদেশেই তারা 80টা সিটের মধ্যে প্রায় 72টা 73টা তাদের হাতে ছিল, এবার কিন্তু সেটা অনেক নিচে নেমে এসছে, ইন্ডিয়া জোট অনেক বেশি পেয়েছে এবং বিশেষ করে ওখানে এসপি যেটা সমাজবাদী পার্টি তারা খুব ভালো ফলাফল করেছে। এবং আপনি যে সঠিক বলেছেন যে অযোধ্যা, যেখানে বাবরি মসজিদ 92 সালে ধ্বংস হয়েছে, যেখানে এই জানুয়ারি মাসেই মোদি নিজে উদ্বোধন করলেন রাম মন্দির, উদ্দেশ্য ছিল যে এই হিন্দু বা মেজরিটি কমিউনিটির সমর্থন আদায়ের জন্য একটা বাতাবরণ তৈরি করা, সেই অযোধ্যাতেই কিন্তু বিজেপির প্রার্থী হেরে গেছেন। এটা খুব একটা আমি বলবো চমকপ্রদ একটা হিন্দু কার্ড কাজে লাগেনি এবং উত্তরপ্রদেশে তো লাগেইনি, বোঝাই যাচ্ছে পরিষ্কার। সামগ্রিকভাবে ভারতেও আমার ধারণা মানুষের কাছে এই কার্ডটা খুব ভালো আকর্ষণ করে। আচ্ছা, এই নির্বাচন থেকে কি শেখার আছে? দু একটা জিনিস শেখার আছে, সেটা একটা হলো যে এখানে ভারতের জনগণ শক্তিশালী ব্যক্তির চাইতে ব্যবস্থার প্রতি তাদের আস্থাটা প্রকাশ করেছে। এবার প্রমাণিত হলো এটা তারা চায় এবং সেটা আজকে নয়, 70-এর দশকে ইন্দিরা গান্ধীর সময়তেও কিন্তু একই জিনিস ঘটেছিল। ইন্দিরা গান্ধী বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে তিনি কিন্তু তাকে দুর্গা হিসাবেই আখ্যায়িত করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী কিন্তু 77-এর নির্বাচনে গিয়ে হেরে গেছেন এবং হেরে যাওয়ার ফলে কিন্তু শুধু ইন্দিরা গান্ধী হারেননি, কংগ্রেস দল কিন্তু আজও পর্যন্ত যে দুর্গতি বা দুর্দশা আছে সেটা জের কিন্তু সেই 77-এর নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। তো কাজেই এই যে ভারতীয় জনগণ খুব বড় একক নেতৃত্ব, বেশি শক্তিশালী ব্যক্তি নেতৃত্ব, এইটার চাইতে
ব্যবস্থার প্রতি তাদের আস্থাটা বেশি, সেটার একটা প্রমাণ দিল। দ্বিতীয় যেটা হয়েছে আমার ধারণা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে রিস্ক বা যে হুমকি একটা তৈরি হয়েছে বলে মনে করা হয়, অনেকেই মনে করেন। কারণ আপনি সংবিধান সংশোধনের একটা ভয় ছিল, ভারতে যারা নিম্নবর্গের মানুষ আছে তাদের অধিকার হরণ করার একটা বলা হচ্ছিল যে এরকম একটা আশঙ্কা আছে। আরও যে ধরনের নীতিগত অবস্থান, সংবিধান সংশোধনের একটা প্রস্তাব বা আশঙ্কা ছিল। তো ভারতীয় গণতন্ত্রের প্রতি যে হুমকিটা ছিল, এবারের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জনগণ তাদের সক্রিয়তার মধ্য দিয়ে ভারতের সংবিধান এবং ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়াটা রক্ষা করেছেন। কাজে এখন কিন্তু যে এই আপাত হুমকিটা মোটামুটিভাবে আমরা বলতে পারি যে গণতন্ত্রের জয় হয়েছে। নিশ্চয়ই গণতন্ত্র, এবং এখানে আমি তিনটা পক্ষের জয়টা দেখি। একটা হচ্ছে যে বিজেপি যেহেতু তৃতীয়বার এনডিএ সমর্থনে আবার সরকার গঠন করতে পারে বলে মনে করা হচ্ছে, বা তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সেক্ষেত্রে তারা নিজেরাও কিন্তু জয় দাবি করতে পারে। এবং মোদী সেইটা আজকে সন্ধ্যায় তার পার্টি অফিসে থেকে তিনি সেটা বলেছেন। তো সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত কারণ আছে। ইন্ডিয়া জোট, যেটা বিরোধী জোট, তারাও কিন্তু অসাধারণ ফলাফল করেছে। যদি এটাকে আমি 2019 সালের প্রেক্ষাপটে দেখি, সেখানে কিন্তু তারাও জয় দাবি করতে পারেন, কারণ তারাও তাদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে তারা উতরে এসে এখন একটা মানে বিকল্প হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারছে, সেটাও তাদেরও জয়। আর সবচেয়ে বড় জয় হয়েছে ভারতের মানুষ, ভারতের যারা ভোটার, তারা এর মধ্য দিয়ে কিন্তু তাদের যে তার বক্তব্য আছে সেটাকে তারা শক্তিশালীভাবে উপস্থাপন করে ভারতের গণতন্ত্র রক্ষা করলেন। তো কাজে আমি মনে করি যে এই তিনটা জায়গায় তিন গ্রুপই জয়ী হয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেহেতু ভারত এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যে, গণতান্ত্রিক আমি মানুষের জন্য এটা কিন্তু একটা উৎসাহ এবং অনুপ্রেরণার জায়গা হয়ে থাকলো বলে আমার ধারণা। কিন্তু সব মিলিয়ে যদি আমরা বলি, এটা তো দুর্বল সরকারই হবে বলে মনে হচ্ছে। দুর্বল বলবো না, সরকারের এটা তো যে কেউ যে কোনো সময়, যেটা আপনি বললেন, সমাজবাদী পার্টি চাইলে ইচ্ছা করলে তো হ্যাঁ, রিস্কটা থাকবে। কিন্তু সরকার পরিচালন পদ্ধতিটার এখন যেভাবে চলতো তার ভিন্ন কাঠামো বা ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এবং মোদি নিজে যেভাবে গত 10 বছর শাসন করেছেন, তার এই ধারাটার মধ্যে আমার ধারণা খানিকটা সংশোধন বা পরিবর্তনের হয়তো প্রয়োজন হবে। আঞ্চলিক শক্তি হিসাবে তার মানে ভারতের যে ভূমিকা, যে অবস্থাটা, এই নির্বাচনের ফলাফলের পর ভারত কি ওই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে? এখানে দুটো মত পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে বিজেপি যারা আছে তারা বলছে না, আমরা আমাদের যে নীতিগত অবস্থান আছে সেটা আমরা বজায় রাখবো। কিন্তু বাস্তবতা হচ্ছে সাম্প্রদায়িক, অভ্যন্তরীণভাবে সাম্প্রদায়িক এবং পররাষ্ট্র নীতির দিক থেকে মানে মাস্কুলার ফরেন পলিসি, এই দুটো জিনিসের করার জন্যই যে অভ্যন্তরীণ সংহতি বা সরকারের যে শক্তির জায়গাটা দরকার, সেই জায়গাটা আমার ধারণা মোদী সরকার, আগামী মোদী সরকার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হবে। তো কাজেই তার অর্থ দাঁড়াবে যে ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক, অন্যান্য যারা দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক খুব বাংলাদেশের সাথে খুব বেশি সম্পর্ক আমি পরিবর্তন হওয়ার মতো অবস্থা দেখছি না। কারণ মোদি বা বিজেপি সরকার বা যদি কংগ্রেস সরকার হয় তাহলে আমার কাছে একই রকম। এবং আমাদের অভিজ্ঞতায় তো আমরা দেখেছি যে 2009 সালে বর্তমান সরকার আসার পরে কংগ্রেস সরকারকে পাওয়া গেছে গত কয়েক বছর ধরে, যে রকম সম্পর্ক ছিল, মোদি আসবার পরে কিন্তু সম্পর্ক একই জায়গায় আছে, একই রকম আছে। তো কাজে বাংলাদেশের জন্য খুব বেশি হবে না। মালদ্বীপের জন্য যেটুকু প্রেশার, কারণ মালদ্বীপ সাম্প্রতিককালে কিন্তু তার পররাষ্ট্রনীতিগত অবস্থানের একটুখানি পরিবর্তন করছে, সেখানে ভারত যেটুকু মানে অ্যাগ্রেসিভলি বা যেটুকু চাপ দিতে পারতো, সেটা নিয়ে এখন হয়তো তাকে আরেকটু সচেতনভাবে চিন্তা করতে হবে। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক, সেগুলো আমার ধারণা আঞ্চলিক সম্পর্কে ভারতের রাজনৈতিক দলগুলো এখন অভ্যন্তরীণভাবে তারা বেশি মনোযোগী হতে হবে। তো কাজেই সেক্ষেত্রে আমার ধারণা বাইরের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটুকু সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তাটা হয়তো খানিকটা কম হলেও হতে পারে। আমরা যদি দৃষ্টি ফেরাই পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গ মানে বিশেষ করে মমতার মানে কলকাতা মানে কি পশ্চিমবঙ্গে কেমন হলো? খুব ভালো হয়েছে মমতা ব্যানার্জির জন্য। কারণ আপনি যদি লক্ষ্য করেন
বাংলা, বিহার, উড়িষ্যা, সেই প্রাচীন পুরনো কথা, উড়িষ্যাতে কিন্তু বিজেপি খুব ভালো ফলাফল করেছে এবং শুধু তারা সংখ্যাগরিষ্ঠ ভারতীয় পার্লামেন্টই পায়নি, ওখানে রাজ্য নির্বাচনও হয়েছে এবং সেখানে কিন্তু বিজেপি খুবই ভালো করেছে এবং যে যে ওখানে যে আঞ্চলিক দলটা আছে সে আঞ্চলিক দলটাকে কিন্তু আর সরিয়ে তারা এখন সরকার গঠন করতে যাচ্ছে। সো বিজেপি উড়িষ্যাতে খুবই ভালো ফলাফল করেছে, মানে বিজু পটনায়ককে সরিয়ে দিয়ে এখন তারা নিজেরাই সরকার গঠন করবে। তো সেই জায়গায় বাংলার পাশেই উড়িষ্যা খুব ভালো ফলাফল করছে, বিহারেও কিন্তু বিজেপির অবস্থা ভালো। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গই কিন্তু সেই প্রেক্ষাপটে আমি বলবো যে তারা শুধু নিজেদেরকে সুরক্ষাই দেয়নি, বরঞ্চ বিজেপিকে ওখান থেকে সরিয়ে মমতা ব্যানার্জির দল 29টা 42টা আসনের মধ্যে 29টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তো এটা মমতার জন্য একটা খুবই ভালো খবর এবং আমি বলবো যে আমাদের জন্য ভালো এই অর্থে যে পশ্চিমবঙ্গের সাথেই তো আমাদের যোগাযোগ বেশি, কিন্তু অন্যান্য যে প্রতিবেশী যেমন ত্রিপুরা, আসাম, ওইগুলোতে কিন্তু বিজেপি ভালো করেছে। হ্যাঁ, ওগুলো তো তার আগেও ভালো ছিল, এবারও তাই ভালো করেছে। কিন্তু পশ্চিমবাংলায় তারা আশা করেছিল ভালো, কারণ তারা 400 সিটের চিন্তা করছিল, তার 400 সিটের হিসাবের মধ্যে পশ্চিমবাংলায় তারা তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে, এটা তাদের চিন্তায় ছিল। এবং সাউথ, সেখানে ধরেন তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে ভালো করেছে ওরা, কিন্তু অন্ধ্র, এই জায়গাগুলোতে তারা ভালো করবে বলে মনে করেছিল। অন্ধ্রে ভালো করেছে, মানে তার সহযোগীরা ভালো করেছে, তেলুগু দেশম পার্টি, কিন্তু তামিলনাড়ু খুব ভালো বিজেপি করতে পারেনি। কেরালাতে একটা সিট প্রথম পেয়েছে বিজেপি। তো এটাকেই মোদি কিন্তু বলেছেন আজকে যে তারা পাল রাখলো কেরালাতে, এটাকেই তারা সফলতা হিসেবে দেখছেন। তাছাড়া দক্ষিণে তাদের অবস্থান তারা খুব ভালো কিছু করতে পারেনি। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো বুথ ফেরত জরিপ যেটা বলা হয়, তো এটা তো কোনো কাজে আসেনি, মানে এটা তো একদম ভুয়া পরিণত হয়েছে। খুব ভালো একটা প্রশ্ন করেছে, কাজে আসেনি তার কারণ হলো, এটা ভারতীয় পত্রপত্রিকাতেই আলোচনা হয়েছে, বাইরেও আলোচনা হয়েছে। মোদি গত টার্মে 2019-এর পরে ক্ষমতার যতগুলো জায়গা, লিভার যেগুলো বলা হয়, সেটা আপনি বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, মিডিয়া বলেন, এগুলোর উপর একচ্ছত্র আধিপত্য কিন্তু বিস্তার করেছিল। এবং এখন যেটাকে আপনারা কি বলে ট্রেডিশনাল মিডিয়া বলেন, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, তার উপর তার দলের প্রভাব কিন্তু প্রচণ্ড মানে বেশি ছিল। এবং সেই কারণেই আমার ধারণা এই বুথ ফেরত যে আমরা জরিপগুলো পেয়েছি, বেশিরভাগই কিন্তু তাকে খুশি করা বা তার মুখী, মানে বিজেপি মুখী একটা প্রচারণা তারা করেছিল। এবং ভোটের ফলাফলে কিন্তু তার প্রতিফলন আসেনি, তার কারণ ভোটাররা কিন্তু ভিন্ন চিন্তায় ছিলেন, সেটা তো প্রতিফলন আমরা ভোটের ফলাফলেই দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের দিকে দৃষ্টি দিয়ে আমাদের অবস্থায় আমি দেখছি, আমাদের সামনে আজকের পত্রিকা আছে, সেই পত্রিকার শিরোনাম হচ্ছে কালো টাকা সাদা করতে পারবে প্রতিষ্ঠানও। দেখছি এটা নিয়ে তো বিতর্ক আছে, আমাদের যারা রাজনীতিবিদ, অর্থনীতিবিদরা আছেন, তারা অনেকেই কিন্তু এটাকে সঠিক মনে করেন না, কিন্তু সরকারের দিক থেকে যুক্তি দেওয়া হয় যে না, এটা হলে হয়তো কালো টাকা সাদা হবে। কিন্তু এখন সাম্প্রতিককালে কিন্তু এটা খুব বেশি কার্যকর হয়েছে তেমন কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমার ধারণায় যে বললেন সংস্থাকে দেয়া, এটা আবার একটা নতুন সংযোজন, এখন সেটা কিভাবে বাস্তবায়িত হয় এবং তাতে আমাদের অর্থনীতির জন্য কি কাজে আসবে আমি জানি না এখনো, সেটা দেখতে হবে। এটা তার মানে টাকাটা মানে যাতে কেটে আসে, সামনে আসে, যেগুলা মানে কালো টাকা যেহেতু সাদা করার জন্য প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এটাতে আপনি যেটাকে বলছেন যে এটাতে আখেরে কি লাভ হবে এটা বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস আমি কমন সেন্স বা সাধারণ দৃষ্টিতে যদি বলি, সাম্প্রতিককালে শুধু ফরেন এক্সচেঞ্জের বৈদেশিক মুদ্রার সংকট না, আমাদের
নিজস্ব মুদ্রার সংকটও ব্যাংকগুলোতে আছে বলে আমরা কিন্তু শুনছি, পত্রপত্রিকার খবর না আসছে। এটা সত্য। তো এখন যদি সরকারের উদ্দেশ্য হয়ে থাকে যে টাকা যাদের হাতে আছে লুকিয়ে রেখেছেন বা কালো টাকা, সে টাকাগুলোকে যদি তারা রেগুলারাইজ করে এই সার্কুলেশন আনতে পারেন, সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ মুদ্রা ব্যবস্থায় হয়তো খানিকটা অগ্রগতি হতে পারে। এই ধারণা থেকেও হয়তো তারা এটা করে থাকতে পারেন, কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে, অর্থনীতিবিদরা যারা বলছেন তারা কিন্তু এই ব্যাপারে খুব আশাবাদী না, মনে কিন্তু হচ্ছে। এই যখন অবস্থা, এর মধ্যে বাজেট আসছে 7,97,000 কোটি টাকার। হ্যাঁ, বাজেট তো আমার ধারণা যে আরও উচ্চাভিলাষী হওয়ার একটা সম্ভাবনা ছিল, তবে এখনকার বিরাজমান অবস্থার প্রেক্ষিতে হয়তো কম মানে সাইজের বা বেশি বাড়েনি বাজেটটা, সেটুকু বলা যেতে পারে। কিন্তু যেটা হবে যে বাজেট তো আমরা করি, কিন্তু সাধারণ মানুষের জীবনে কতটা সহায়তা দেবে সে তার উপর নির্ভর করবে যে আগামী বাজেটের গুরুত্ব মানুষের কাছে কি। মুদ্রাস্ফীতি আমরা প্রায় 10% এখনো দেখছি, বিশেষ করে খাদ্য মুদ্রাস্ফীতি তো মানুষকে কাছাকাছি। জেরবার করছে। তো কাজেই এখন ধরেন মুদ্রাস্ফীতি এবং অন্যান্য যে চাপগুলো আছে, এগুলো কিভাবে মানে এই বাজেট কতটা সহায়তা দিতে পারবে, দেখা যাক। সেটা আমরা আশাবাদী হতে চাই, কিন্তু আমাদের অর্থনীতির যে চেহারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, তাতে আশাবাদী হতে গেলে একটু বেশি সাহসী হতে হবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।